নমস্কার। আজকের গল্প দূরদর্শী ভূতের আদেশ। আমার বটঠাম্মা সতীশ ঠাকুরদার বউ ভবানী ঘরামি কৃষ্ণপক্ষের চতুর্দশীর সন্ধ্যার কিছু পরে নিঝুম নিস্তব্ধ গ্রামে রান্নাঘরে রাতের রান্না সেরে নিতে ব্যস্ত। গ্রামের প্রতিটি বাড়িতে রান্নাঘর আর শোবার ঘর পৃথক হয়। দুটিতে দূরত্বও আছে যৎসামান্য। ল্যাম্পের আলোয় কেবলমাত্র রান্নাঘরটাই আধো আলোকিত। বাইরের দিকে তাকালে ঘুট ঘুটে অন্ধকারের অপস্ফুটিত আবছা আলোর ছায়াপথ। বাড়ির আর সকলে বলতে বটঠাম্মা আর তার দুই ছেলে, তবে তারা এই মুহূর্তে বাড়ির ত্রিসীমানায় নেই। সন্ধে হতেই গ্রামের অবদা রাস্তার পাশে চায়ের দোকানে জমে আড্ডা। সেখানেই বোধ হয় বটঠাম্মার হাতের রান্নায় আছে জাদু। কম তেলে অত সুন্দর মাছের ঝাল ঝোল এ গ্রামে আর কেউ করতে পারে বলে মনে হয় না। নিপুণ রন্ধন কুশলী ভবানীর সংসারে সতীশ ঠাকুরদা অনেক আগেই দূরত্ব বাড়িয়ে চলে গেছেন মৃত্যুর ওপারে। তখন বটঠাম্মা বেশ যুবতী, এখন কালের স্রোতে 50 বছরের কাছাকাছি হেঁটে চলেছেন। কিন্তু যে ভয় ছিল সেই ভয়ই থেকে গেল। বটঠাম্মা ভূত ছাড়া আর যে কারো ভয় পায় না। তাই বোধ হয় অতি দ্রুত আপন মানুষগুলোই ভূতপূর্ব সম্পর্কে পরিণত হয়েছে। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, ভবানী, ও ভবানী। বটঠাম্মা চমকে উঠে রান্নাঘরের বাইরে তাকালেন। দেখলেন আধারের কালো, গাছগুলো নড়ছে আর চারদিকে ঝপঝপ করে শব্দ হচ্ছে। বাইরে হাওয়া নেই, তবু রান্নাঘরের জানালার সামনে আম গাছটা ক্রমাগত নড়ছে আর উঠোনে ঝপঝপ করে ঢিল পড়ার শব্দ হচ্ছে। বটঠাম্মা উঠোনের দিকে তাকাতেই একটা ছায়া হঠাৎ এদিক থেকে ওদিকে গিয়ে যেন মিলিয়ে গেল। ভবানী এবার ভীষণ ভয় পেয়ে গিয়ে কাঁপতে থাকলো। আবার, ভবানী, ও ভবানী, তুই কি আমাকে ভুলে গেলি নাকি? আরে চিনতে পারছিস না? আমি যে তোর মা। 13 দিনে শ্রাদ্ধ করে 1 সপ্তাহ যেতে না যেতেই আমাকে ভুলে গেলি? এবার ভবানী বলল, না মা, তোমাকে ভুলবো কেন? কিন্তু তোমাকে তো আমি বেঁচে থাকতে বলেছিলাম, তুমি যেন মরে গিয়ে ভূত হয়ে আমার কাছে না আসো। তুমি তো জানো আমার ভূতে অনেক ভয়। কেন এলে তাহলে? ভবানীর সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। ভবানী আর নড়াচড়া করতে পারছে না, সমস্ত শরীর যেন ভার হয়ে গেছে। হ্যাঁ রে, তুই ভয় পাস নে, আমি তোর ক্ষতি করব না, শুধু একটা কথা বলার জন্যই আসলাম। ভবানী বলল, বলো, আর বলে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও দেখি। তুমি বেঁচে থাকতেও আমারে শান্তি দিলে না, আর মরে গিয়েও আমাকে শান্তি দিচ্ছ না। তুমি কেমন মা গো? নিজের সন্তান ভূতের ভয় পায় আর তুমি তাকে ভয় দেখাতে এসেছো? ভবানী, অত রাগ করিস নে লো, আমি কথা দিলাম তোর কোনো ক্ষতি আমি করব না। আবার উঠোনে ঝপঝপ ঢিল পড়ার শব্দ। আধারের গায়ে যত লম্বা লম্বা গাছ তাতেও হচ্ছে ঝপঝপ আওয়াজ। ভবানী রাম রাম জপ করতে করতে বলল, মা গো মা, তুমি আমাকে রেহাই দাও। আমি মানুষ হয়ে এখন তো তোমার ভূত হওয়া অবস্থায় কোনো উপকারই করতে পারবো না, তুমি দয়া করে চলে যাও মা। কে বললো তুই আমার উপকার করতে পারবি না? তুই ছাড়া ভূতের কষ্ট কেউ আর বুঝবে না, তাই তো তোর কাছে এসেছি। আমি ভূত হয়েছি তাতে কি? ভূতেরও তো স্বাদ, আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। তা মা, তুমি ভূত যখন, তখন ভূতেদের সাথে স্বাদ ইচ্ছা মেটাও না। আমি তো মানুষ, এখনো তো ভূত হইনি, তাহলে কেন? ভবানী, এ ভবানী, তোর কাছে একটা
না, বলে এখান থেকে বিদেয় হও আর পিছন ছাড়ো। ভবানী, কাল আমাবস্যা, আমার ইচ্ছে হয়েছে তোর হাতের পিঠে খাবো। বেঁচে থাকতে ক্যান্সারে ভুগেছি, তাই অনেকদিন পিঠে খেতে পারিনি। এখন তো মরে ভূত হয়েছি, আর পিঠে খাওয়ার বাধা নেই। তুই আমারে যদি একটু পিঠে করে খাওয়াতিস, তাহলে আমার মুতির আত্মাটা শান্তি পেত। মা, তুই আমার মুতির আত্মাটারে শান্তি দে। আচ্ছা, তোমারে পিঠে খাবালি তুমি আর আসবা না তো? আমারে কথা দাও। না রে ভবানী, পিঠে খাবার ইচ্ছেটা পূরণ হলি আমি আর তোর ধারে কাছে ঘেঁষবো না। ভবানী বলল, তা নাও, এখন যাও তুমি। ভবানী, এ ভবানী, তুই তোর মাটারে একটুও ভালোবাসিস নে, আমারে তাড়ানোর জন্যই লাগিয়েছিস কেন? আমি বললাম তো পিঠে খাইয়ে আর আসবো না। তা শোন, আমার কিন্তু 2-4 কান পিঠে দিলি হবে না, আমায় এক দামায় এক পালি পিঠে দিবি। সন্ধেবেলায় আমার শ্মশানে রেখে আসবি। শোন, কোনো মানুষ যেন টের না পায়। ভবানী বলল, মা, তুমি এত পিঠে কি করবে? 10-12 খান পিঠে ঠিক আছে, একেবারে এক ধামায় এক পালি? হা 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 হা! ভবানী, তুই এখনো বোকাই রয়ে গেলি। আরে আমরা অনেক ভূত হয়েছি, তাতে কি ভূতের কি বন্ধু থাকতে নেই? আমার তো জীবদ্দশায় 7 কুলে কেউ ছিল না, তোর বাড়ি এসে থেকেছি। আর মরার পরে যখন ভূত হইছি, যখন যেখানে সেখানে ঘুরছি আর বন্ধু পাতাচ্ছি, এবং সবাই মিলে হাই হাই রাই রাই করে দিন কাটাচ্ছি। রোগে ভুগে যে কষ্ট পেয়েছিলাম, তা ভূত হয়ে আনন্দ করে পুষিয়ে নিচ্ছি। ভবানী বলল, তা ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। এক ধামায় এক পালেই ঠিক পিঠে পাবে। এবার যাও মা। ভবানী, তুই রাগ করিস নে, জানি তোর এক ধামায় এক পালি পিঠে বানাতে অনেক কষ্ট হবে, তবু তোর ভূত মাতার জন্য এটুকু করিস। বেঁচে থাকতে তো খেতে পারতাম না বলে আমার শেষ ইচ্ছাটা তুই পূরণ করতে পারিনি। তোর মা ভূতের শেষ ইচ্ছাটা তুই রাখিস কিন্তু ভবানী, ভূত বলে যেন অগ্রাহ্য করিস নে। সে রাতে ভবানীর আর ঘুম হলো না। এমনকি এসব কাণ্ডের কথা ভবানীর 2 ছেলে জানতেও পারল না। ভবানী সারা রাত ঘরের মেঝেতে আলো জ্বেলে রেখে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে আর ভাবে কাল তার মাকে পিঠে খাইয়েই তার শান্তি, তা না হলে তার ভূতের ভয়ের থেকে নিষ্কৃতি নেই। পরদিন ভোরে উঠে ভবানী নিত্য সাংসারিক কাজকর্ম সেরে পিঠে তৈরির জোগাড় আরম্ভ করলো। ভবানী ওর ছোট ছেলেকে বলল, বিপিন, আজ হাট থেকে আমায় গুড় এনে দিস। না মা, পারবো না। ভবানী বলল, বাছা, অমন করে না, তোকে গুড় এনে দিতেই হবে। আমার গুড় না হলে কিছুতেই চলবে না, মনে করে আনিস কিন্তু বিপিন। বিরক্তি হয়ে বিপিন বলল, আনবন। সকালের খাওয়া সেরে 10টার পর বিপিন হাটে গেল, আর বটঠাম্মা চাল কুটতে বসলো উঠোনে কাঁঠাল গাছের ছায়ায়। শিলে চাল বাটছে আর টুকনি দিয়ে গুঁড়োগুলো টুকছে। সমস্ত কাজ এক হাতেই করে চলেছে মনোযোগ সহকারে। এমন সময় পুকুর পাড়ের নারকেল, আম ও কাঁঠাল গাছের উপর ঝপঝপ করে আওয়াজ হলো। ভবানী সেদিকে তাকাতেই দেখলো গাছগুলো একের পর এক নড়ে উঠলো। কালো মতো কি একটা এদিক ওদিক ছুটে গেল। ভবানী এবার ভয় পেয়ে গেল আর বিড়বিড় করে কি সব বলতে লাগলো। ভবানী, ও ভবানী, তুই চাল কুটছিস দেখে আমি আর না এসে থাকতে পারলাম না, আমার খুব আনন্দ হচ্ছে। ভবানী বলল, আনন্দ হচ্ছে তো তোমার ভূত পেতনিদের সাথে নাচো গেছো, আমার ধরে এসে আমার কাজের ব্যাঘাত না ঘটালি পারতে। ভবানী, তুই এত খেপিস কেন রে বাচ্চা? ভূত বলে কি মনীষীর উঠোনে এসে নাচতি নেই? তুই
বিড়বিড় করে আমারে গালাগালি দিচ্ছিস কেন বল দিনি? আমি না তোর মা? শ্রদ্ধার পাত্রকে কি গালি দিতে আছে? সব তো বোঝো, তাহলে নেচে নেচে ভয় দেখাচ্ছ কি করতি? তুমি দিন দুপুর বেলায় এসে অত্যাচার করছো, তোমার তো কোনো লজ্জা শরম নেই দেখতেছি। ভবানী রে, তুই আমারে লজ্জা শরম দেখাচ্ছিস আর শেখাচ্ছিস এখন আমি না ভূত? আমার আমার লজ্জা কি রে? তুই যে আমারে পিঠে খাওয়াবি তা দেখে আমার বড় আনন্দ হচ্ছে। কতদিন পর তোর হাতের পিঠে খাবো। এখন যাও বলছি, সময় মতো পিঠে দিয়ে আসবন। আবার রান্নাঘরের চালে ঝপঝপ করে আওয়াজ হলো। ভবানী একবার চমকে উঠছে আর হাত চালিয়ে কাজ করছে। বিড়বিড় করে ভবানী বলল, এ ভূত তো মনীষী না, কথা বললি কথা শোনে না। এই পিঠে খাওয়ানোর পর তুই যদি আমার পিছু না ছাড়িস তো তোর একদিন কি আমার একদিন। ও ভবানী, মা আমার, আমি চলে যাচ্ছি, আর আসবো না। তুই এক ধামায় এক পালি পিঠে নিয়ে অবশ্যই তাড়াতাড়ি যাস, কিন্তু নইলে আমার ভূতের আপ্যায়নে ব্যাঘাত ঘটলি বন্ধুদের কাছে আমি আর মুখ দেখাতে পারবো না। ভবানী বলল, ভূতের আবার মুখ? যাও দিন যাও, পিঠে দিয়ে আসবো যখন বলেছি দিয়ে আসবো। সারা দুপুর ভবানী চাল গুঁড়ো করলো। তারপর দুপুরের খাওয়া সেরে বিকেল থেকে ভবানী পিঠে তৈরি করতে বসলো। সন্ধ্যার মুহূর্তে এক ধামা এক পালি পিঠে তৈরি হয়ে গেল। এবার শ্মশানে যাওয়ার পালা। ভবানীর ভয়ও করছে, কিন্তু সঙ্গে কাউকে সে নিতে পারবে না, মায়ের আদেশ। ভবানী সন্ধ্যার পরপরেই শ্মশানে গেল। গ্রামে বেশিরভাগ বসতবাড়ি কয়েক বিঘে জায়গা নিয়ে, তাই অনেকে শ্মশান ও বাড়ির সীমানায় বাগানের দিকে বাঁশগাছের ঝাড়ের পাশে কিংবা পুকুরের পাশে যে পারে মানুষের চলাচল কম এমন জায়গাতে করে থাকে। কেউ আবার নদীর পাড়েও নির্দিষ্ট স্থানে শ্মশানে সৎকার করে থাকে। ভবানীর মায়ের শ্মশান ছিল পুকুরের উত্তর দিকে। সেখানে দুপুরে পরিষ্কার করে লেপে রেখে এসেছিল ভবানী। এখন এক হাতে একটা ল্যাম্প আর এক হাতে জলের গ্লাস আর গাটিতে একটা 10 টাকার নোট ও এক ধামা এক পালি পিঠে কোমরে বসিয়ে নিয়ে চলল। মায়ের থানে এক ধামা এক পালি পিঠে আর এক গ্লাস জল রেখে ভবানী ভক্তি ভরে গড় হয়ে মাকে প্রণাম করে বলল, মা গো, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার শেষ ইচ্ছে পূরণ করলাম, মন ভরে পিঠে খাও, আমাকে আর ভয় দিও না। 10টা টাকা দিয়ে গেলাম পাড়ের করি, এটা নিয়ে আমার বাড়ির সীমানা পেরেও। অমাবস্যার ঘন কালো আধারে গা ছমছমে গ্রাম্য পরিবেশে শ্মশান থেকে বাড়ি ফিরে ভবানী দাওয়ায় ল্যাম্প রেখে ঘরে দরজা দিল। ওদিকে শ্মশান থেকে ভবানী চলে যেতে না যেতেই সেখানে পড়ল 5 ব্যাটারি টর্চের আলো। ঘুট ঘুটে অন্ধকারে মুখ তো দেখাই যায় না, কেবল দুটো হাত শ্মশানে রাখা পিঠে ভর্তি ধামার পালি খপ করে তুলে নিল। আচ্ছা, ভূতেরা কি তাহলে টর্চ নিয়ে ঘোরে? আধুনিক প্রযুক্তির যুগে ভূতেরাও দেখছি আধুনিকতার সুযোগ সুবিধাগুলি আয়ত্ত করে নিতে কুণ্ঠা বোধ করেনি। গ্রামগঞ্জে অনেকেই এখনো স্কুলের গণ্ডিতে প্রবেশ করেনি, যদিও তা খুবই হাতে গোনা। তা সত্ত্বেও ভূতেরা সব শিক্ষিত হয়ে গেল। তা আবার গ্রাম্য ভূত, আজব ব্যাপার। পুকুরের উত্তর পাড়ের পথ দিয়ে আলো একবার জ্বলছে আবার নিচ্ছে। আলো যেন স্থির নয়, এগিয়ে চলেছে পূবের দিকে। অন্ধকারে ভূতের ছায়া আলোর ঝলকে মুহূর্তেই ভেসে উঠে বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে ওরা কোনো কথা বলছে না, মুখে চাপুর চুপুর আওয়াজ হচ্ছে। বোঝা যাচ্ছে পিঠেগুলো প্রাণে মারা পড়ছে। পূব কোণ ঘুরে দক্ষিণ দিক হয়ে সে আলো যেন বাড়ির চৌহদ্দির মধ্যে অকস্মাৎ প্রবেশ করলো। তা ঘণ্টাখানি হবে। আলোর গতিবেগ কোথাও স্থিমিত, কোথাও দ্রুত, কোথাও মন্থর, কোথাও শান্ত, কোথাও চলমান। এভাবে একেবারে বাড়ির উঠোনে এসে হাজির। মহাভূতের পাল্লায় পড়েছে বটঠাম্মা। আলো এবারে ঘরের দরজায় কড়া নাড়ল। ও বড় বউ, বড় বউ। ভবানী উত্তর দিল, কে রে? আরে আমরা, দরজা খোলো।
ভবানী দরজা খুলে দিলে ওরা তিনজন, অরুণ, মৃণাল আর পরেশ ঢুকলো ঘরে। এরা সকলেই অন্য ডালের বটঠাম্মার নাতি। আদর করে ওরা সকলে বড় বউ বলে ডাকে। অরুণ বলল, বড় বউ, আগে তুমি একখানা পিঠে খাও তো। তোমার মা সব পিঠে নিয়ে যাচ্ছিল, আমি আর মৃণাল গিয়ে কাড়াকাড়ি করে নিয়ে আসলাম। তোমার মা একা খাবে কেন, আমরাও একটু খাই। মানুষ থাকতে সব পিঠে ভূত একা খাবে? ভাবলাম তুমি এত কষ্ট করে তোমার মায়ের জন্য পিঠে বানিয়েছো, তা তোমারে দু একখান না দিলে হয়, তাই নিয়ে আসলাম। ভবানী বলল, হতচ্ছাড়া, তোরা যে পিঠে নিয়ে আসলি, তাহলে আমার মা খাবে কি? আর মা যদি না খেতে পারে, তাহলে মা যে আমার পিছন ছাড়বে না। আমাকে যদি আবার ভয় দেখায়, তোরা যে কি ভুল কাজটা করলি। ভবানীর দীর্ঘশ্বাস পড়ল। অরুণ, মৃণাল আর পরেশ তিনজন হাসতে গিয়েও হাসলো না। মৃণাল বলল, বড় বউ, ওসব বাদ দাও, পিঠে কষ্ট করে করেছো তুমি, আর তুমি যদি কয়েকখান না খাও, তাহলে তো মা ভূতের তো কষ্ট হবেই, এই ভেবে নিয়ে এলাম। ভবানী বলল, তোরা আমারে তিষ্ঠুতি দিবি নে। হায় হায় রে, কি সর্বনাশটা করলি আমার। অরুণ বলল, বড় বউ, ভূত কি তোমার মা? ভূত তো আমরা। এই নাও দেখি 10 টাকা, এটাও নিয়ে এসেছি, ভূতকে আবার পাড়ের করি দিয়েছো? ভবানী বলল, তোদের বলি হারি, পিঠে নিয়ে এলি আনলি, 10টা টাকা তো রেখে আসতে পারতিস, মা বিদেয় হতো। মৃণাল বলল, তোমার মা আসেনি, তা বিদেয় হবে কি করে? কি তখন থেকে ভূত ভূত করছো? আর বড় বউ, ভূত ছিল পরেশ। ভবানী বলল, সব কটা মিথ্যেবাদী, পরেশ আবার ভূত কি, ও তো জ্যান্ত ছোড়া। অরুণ বলল, তাহলে শোনো বড় বউ, বলি তোমায়, তোমার হাতের অত সুন্দর পিঠে আমরা অনেক দিন খাইনি। আমাদের তোমার হাতে পিঠে খেতে ইচ্ছে হয়েছিল, তবে তোমাকে বললে তো আর পিঠে বানাতে না, তাই তোমাকে ভূতের ভয় দেখিয়ে পিঠে বানিয়ে নিয়ে খেলাম। পরেশ কালো কাপড় মুড়ি দিয়ে ছোটাছুটি করেছে, ওদিকে মৃণাল গাছে উঠে উল্কি মাটি ছুঁড়েছে, আর উল্কি মাটিগুলো পাতার উপর পড়লে ঝপঝপ শব্দ করেছে। আর আমি রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে তোমার মায়ের মতো গলায় তোমার সাথে কথা বলেছি। এই হলো ভূতের খেলা, আর তাতে দেখি তুমি কুপোকাত, ফল এক ধামায় 1 পালি পিঠে। ভবানী বলল, পরি সব কটা, আমাকে ভূতের ভয় দেখিয়ে পিঠে খাওয়া। মৃণাল বলল, বড় বউ, আমরা একা খাইনি তো, পথে যার যার সাথে দেখা হয়েছে সবাইকে দিতে দিতে এসেছি। আর বলেছি, আমাদের বটঠাম্মার মা একা একা পিঠে খাচ্ছিল শ্মশানে, তা আমরা আর বাদ যাব কেন? তাই ভূতের সাথে হাতাহাতি করে আনলাম 1 ধামায় 1 পালি পিঠে। নাও, তোমরা সকলে তৃপ্তি করে খাও। ধন্যবাদ সবাইকে।